খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ করবে ছাত্রছাত্রীরা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই বাংলাদেশের রাজনীতি সমাপতি দ্বারা, এই বিষয়টার যে টপিকসটা নিয়ে আজকে আলোচনা করবো তা হচ্ছে 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা। আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম 1940 সালের লাহোর প্রস্তাব। তারা ধারাবাহিকতায় আমি আজকে আমাদের মাউন্টব্যাটেন পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের এক সংকটময় মুহূর্তে 1947 সালের 22 মার্চ মাউন্টব্যাটেন ভারতের ভাইসরয় হয়ে আসে। উল্লেখ্য যে মাউন্টব্যাটেন ছিলেন অবিভক্ত ভারতের শেষ গভর্নর জেনারেল। তিনি ব্রিটিশ ভারতের রাজনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর নীতিমালা তৈরির উদ্যোগ নেন এবং সে অনুযায়ী 1947 সালের 3রা জুন একটি পরিকল্পনা ব্রিটিশ সরকারের নিকট পেশ করেন। তার এই পরিকল্পনা মাউন্টব্যাটেন পরিকল্পনা বা 3রা জুন পরিকল্পনা নামে খ্যাত। তাহলে দেখা যাচ্ছে যে মাউন্টব্যাটেন ভারতের মানে ব্রিটিশ ভারতের যে শাসন 200 বছরের শাসনতান্ত্রিক ইতিহাসে মাউন্টব্যাটেন ভারতের একটি সংকটময় মুহূর্তে উনি এসেছিলেন এবং উনি একটি পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাটা উনি ব্রিটিশ সরকারের নিকট পেশ করেন এবং সেটাকেই মাউন্টব্যাটেন পরিকল্পনা বলা হয়। এখন এই মাউন্টব্যাটেন পরিকল্পনার পটভূমি কি ছিল? মন্ত্রী মিশন পরিকল্পনা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট ইয়ারে স্বাধীন বাংলাদেশ পড়ে এসছো তাদের এগুলো সব জানার কথা। তারপরে তোমরা আবার থার্ড ইয়ারে বাংলাদেশের রাজনৈতিক সাংবিধানিক উন্নয়ন করেছো, সেখানেও তোমরা করেছো। তারপরেও আমরা যখন এই বিষয়গুলো যখন পড়াতে যাই তখন পিছনের দিকের ঘটনাগুলি আসে এবং সেগুলো না একটু না করলে তোমরা ভালো করে বুঝবে। তাহলে দেখা যাচ্ছে যে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভারতের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। হিন্দু মুসলিম বিরোধ চরম আকার ধারণ করে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1947 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্ল ক্লিমেন্ট অ্যাটলি পার্লামেন্টে ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য লর্ড ওয়াবেলের স্থলে লর্ড মাউন্টব্যাটেনকে একই দিনে নতুন বড়লাট নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই যে ব্রিটিশরা 200 বছর ভারতকে শাসন করেছে এবং শাসনতান্ত্রিক ইতিহাসে তারা অনেকগুলো আইন করেছিল। আমরা সবাই এগুলো করেছি। 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন, 1892 সালের কাউন্সিল আইন, 1909 সালের আইন, 1919 সালের আইন, 1935 সালের আইন। কিন্তু আসলে কোনো আইনই ভারতীয়দেরকে সন্তুষ্ট করতে পারেনি, যার কারণে তারা 1947 সালে ভারত স্বাধীনতা আইন করে তারা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এখন আমরা যে দেখলাম যে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে কি হলো, যে ভারতের অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে হিন্দু মুসলমানদের বিরোধ চরম আকার, মানে হিন্দু মুসলমানদের বিরোধ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো যে এখন ভারত ছেড়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না এবং তারা চিন্তা করলো যে ভারতীয়দের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে। লর্ড মাউন্টব্যাটেন 1947 সালের 22 মার্চ ভারতে বড়লাট হয়ে আসেন, বললাম কিছুক্ষণ আগে, এবং 24 মার্চ শপথ গ্রহণ করেন। এদিকে মুসলিম লীগ 23 মার্চ পাকিস্তান দিবস পালন করে। সমগ্র দেশে সাম্প্রদায়িক হানাহানি চলতে থাকে। বড়লাট কংগ্রেস ও মুসলিম নেতৃবৃন্দের সাথে
আলাপ আলোচনা করেন। তিনি বুঝতে পারেন ভারত বিভাগ ছাড়া হিন্দু মুসলমান সমস্যার সমাধান করার কোনো বিকল্প পথ নেই। তাহলে বুঝতে পেরেছো তোমরা? এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা থেকে দেশকে রক্ষার জন্য কংগ্রেস নেতৃবৃন্দ শেষ পর্যন্ত ভারত বিভাগের প্রস্তাবে সম্মত হন। বড়লাট একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা রচনার দায়িত্ব তার শাসনতান্ত্রিক উপদেষ্টা ভিপি মেননের উপর অর্পণ করেন। ভিপি মেনন কঠোর পরিশ্রম করে মূল পরিকল্পনাটির একটা খসড়া রচনা করেন এবং পরিকল্পনাটি পরীক্ষা নিরীক্ষার পর তা কংগ্রেস কর্তৃক অনুমোদিত হলে বড়লাট 1947 সালের 18 মে লন্ডন গমন করেন। মানে উনি আসেন, এসে উনি একটা শাসনতান্ত্রিক উপদেষ্টা ভিপি মেননের উপর দায়িত্ব অর্পণ করেন এবং ভিপি মেনন একটা খসড়া রচনা করেন এবং সেই খসড়াটা উনি কি করেন, যখন সেই খসড়া যখন কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয় তখন তিনি আবার 18 মে উনি লন্ডন চলে যান এবং সেই পরিকল্পনাটি ব্রিটিশ সরকারের অনুমোদন লাভ করে। তিনি 30 মে দিল্লি প্রত্যাবর্তন করেন। 1947 সালের 2রা জুন নেহেরু, প্যাটেল, জিন্নাহ, লিয়াকত আলী খান, মানে আরো অনেক নেতা, মানে 7 জন নেতাকে নিয়ে মাউন্টব্যাটেন বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে ভারতীয় নেতৃবৃন্দ লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক প্রণীত শাসনতান্ত্রিক পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। তাহলে দেখা যাচ্ছে উনি যে পরিকল্পনাটা করেছিলেন সেই পরিকল্পনাটা 7 জন নেতাকে নিয়ে উনি বৈঠক করেন। বৈঠকে সবাই কি সর্বসম্মতিক্রমে সেটা গ্রহণ করেন। লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন পরিকল্পনাটি ভারতীয় জনগণের নিকট পেশ করেন। পরিকল্পনা নেহেরু, জিন্নাহ, সুখদেব সিং, মানে ওনারা বেতার ভাষণে আপোষমূলকভাবে এটা গ্রহণ করার কথা ঘোষণা করেন এবং এটি 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে সুপরিচিত। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে মাউন্টব্যাটেন কি ব্যর্থ হওয়ার পরে মাউন্টব্যাটেন পরিকল্পনাটি হয়েছিল মন্ত্রী মিশন পরিকল্পনা। তাহলে আমরা একটু মন্ত্রী মিশন পরিকল্পনাটা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে মন্ত্রী মিশন পরিকল্পনাটা কি ছিল। তারপরে আমরা আবার 3রা জুন পরিকল্পনায় আমরা আসবো। মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 তোমরা পড়েছো। এটিও ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ একটা ঘটনা, কারণ এই মিশনের কার্যক্রম ব্রিটিশ সরকারকে তাদের নীতি প্রণয়নে সহায়তা করেছিল। 1942 সালের গিবস প্রস্তাব ব্যর্থ হলে, তাহলে দেখলে যে আমরা যখন মাউন্টব্যাটেন পরিকল্পনাটা করতে গেলাম তখন তার আগে আসলো মন্ত্রী মিশন পরিকল্পনাটা। এখন মন্ত্রী মিশন পরিকল্পনাটা যখন আমরা আলোচনা করছি এখন আসলো কি গিবস প্রস্তাব। মানে গিবস প্রস্তাব ব্যর্থ হলে ভারতবর্ষের রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। ফলে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য শ্রমিক দল থেকে নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি যে আর্কিমেন্ট রিচার্ড অ্যাটলি 1946 সালের 19 ফেব্রুয়ারি মন্ত্রিসভার 3 জন সদস্য নিয়ে একটা কমিশন গঠন করেন। কয়জন? 3 জন। এবং এই কমিশন ভারতবর্ষের রাজনৈতিক ও সাংবিধানিক পরিক্রমার ইতিহাসে মন্ত্রী মিশন নামে পরিচিত। 1946 সালের 16 মে এই মন্ত্রী মিশনের নিজস্ব পরিকল্পনা পেশ করে। এটি ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনা নামে পরিচিত। তাহলে এই মন্ত্রী মিশন পরিকল্পনার প্রেক্ষাপটটা কি ছিল? অ্যাটলির সরকার বুঝতে সক্ষম হয় যে ইংরেজদের পক্ষে বেশি দিন সম্মানজনকভাবে ভারত শাসন করা সম্ভব হবে না। ভারতের পরিস্থিতিটা পরে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল যে তারা নিজেরাই বুঝতে পারলো যে তাদের পক্ষে আর বেশি দিন সম্মান নিয়ে ভারত শাসন করা সম্ভব হবে না। এজন্য সরকার ভারতবর্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রধানমন্ত্রী অ্যাটলি ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার ব্যাপারে ভারতীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করার জন্য ব্রিটিশ ক্যাবিনেটের 3 জন মন্ত্রীকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করে।
সে তিনজনের মধ্যে স্যার স্ট্যাফোর্ড ক্লিফ ছিলেন এই মিশনের প্রধান। মন্ত্রী মিশন 1946 সালের 24 মার্চ ভারতে আগমন করেন এবং ভারত পৌঁছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশীয় রাজ্যগুলোর রাজাদের সাথে আলাপ আলোচনা শুরু করেন। এসব মত বিনিময় থেকে মিশনের সদস্যবৃন্দ বুঝতে পারেন যে ভারতের সাংবিধানিক সংকট মূলত অখণ্ড ভারত বনাম পাকিস্তান গঠনের দাবিকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত না হওয়ায় মন্ত্রী মিশন 1946 সালের 16 মে নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে। এটি মন্ত্রী মিশন পরিকল্পনা নামে খ্যাত। তাহলে আমরা দেখলাম যে মন্ত্রী মিশন পরিকল্পনা কি, যখন পিস প্রস্তাব ব্যর্থ হলো তাহলে মন্ত্রী মিশন পরিকল্পনা করা হলো। তাহলে পিস প্রস্তাবটা কি ছিল সেটা একটু আমরা জেনে নেই। পিস প্রস্তাবও ব্রিটিশ ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। আমি গত ক্লাসে তোমাদের লাহোর প্রস্তাব পড়িয়েছিলাম। 1940 সালে লাহোর প্রস্তাব বুদ্ধিজাতি তথ্যের পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক পরিস্থিতি একটি কঠিন অবস্থার দিকে ধাবিত করে। ফলে ব্রিটিশ সরকার পরিস্থিতি অনুধাবন করে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য দেশের প্রভাবশালী মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্লিফকে একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা সহ ভারতে পাঠান। তার নামের অনুযায়ী এই ক্লিফস মিশন 1942 সালের 23 মার্চ ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন তিনি স্যার স্ট্যাফোর্ড ক্লিফ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে দিল্লিতে উপস্থিত হন। তিনি কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করেন এবং 1942 সালের 30 মার্চ জনসম্মুখে প্রকাশিত তার প্রস্তাবগুলো ক্লিফস প্রস্তাব নামে খ্যাত। কিন্তু কংগ্রেস বা মুসলিম লীগ কোন দলেই ক্লিফস প্রস্তাব মেনে নেয়নি। তিনি আবার সেটা প্রত্যাহার করে নেন 11। তাহলে আমরা দেখলাম, এখন যে আলোচনা যে করলাম এতক্ষণ দেখলাম যে 23 জন পরিকল্পনার প্রথমে ক্লিফস প্রস্তাব ব্যর্থ হলো, ব্যর্থ হওয়ার পরে মন্ত্রী মিশন পরিকল্পনা হলো, মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে কিন্তু শেষ পর্যন্ত মাউন্টব্যাটেন পরিকল্পনা হলো। এখন এই মাউন্টব্যাটেন পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু সংক্ষেপে আলোচনা করবো। বৈশিষ্ট্যগুলো ছিল যে মাউন্টব্যাটেন পরিকল্পনায় যে বৈশিষ্ট্যগুলো ছিল যে 23 জন পরিকল্পনায় ভারত বিভাগ নীতি গ্রহণ করে। পাকিস্তান ও ভারত দুটি ডমিনিয়ন মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয়। পাঞ্জাব ও বাংলার মুসলিম ও অমুসলিম জেলাগুলোর জনপ্রতিনিধিগণ পৃথক পৃথকভাবে মিলিত হয়ে সাধারণ ভোটাধিকারের মাধ্যমে পাকিস্তান বা ভারতে যোগদানের প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করবে। কোন কোন জায়গায়? পাঞ্জাব আর বাংলা। আমরা ছিলাম বাংলায়। পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা এবং পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাবের সঠিক সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা কমিশন গঠন করা হয়। তাহলে কিসের জন্য সীমানা কমিশন গঠন করা হয়েছিল? পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য এই সীমানা কমিশন গঠন করা হয়েছিল। আমরা সীমানা কমিশন নিয়ে একটু আলোচনা করব। ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হবে। তাইলে এই যে দেখা গেছে যে পাঞ্জাবের যে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো এবং পাকিস্তানের পক্ষে এবং পূর্বাঞ্চলের জেলাগুলো ভারতের পক্ষে রায় দেয়। বাংলার পূর্বাঞ্চলের জেলাগুলো পাকিস্তানের পক্ষে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো ভারতের পক্ষে রায় প্রদান করে। আসাম প্রদেশের সিলেট জেলা গণভোটের মাধ্যমে পূর্ব বাংলার যোগদানের পক্ষে রায় দেয়। এখন ওই যে সীমানা কমিশন, সেই সীমানা কমিশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের এই যে মন্ত্রী মিশন পরিকল্পনা 1946, ক্লিফস প্রস্তাব 1942, সীমানা কমিশন
মানে এটাকে রেড ক্লিপ কমিশন বলা হয়। এগুলো কিন্তু আমাদের তোমরা প্রশ্ন দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর কিন্তু আমাদের দেখা যায় যে খ বিভাগে এই টপিকসগুলো থাকে। তাহলে আমরা একটা সীমানা কমিশন গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে বাংলা বিভক্তির সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব ও পশ্চিম বাংলার মধ্যকার সঠিক সীমানা নির্ধারণ করার জন্য একটি সীমানা কমিশন গঠন অপরিহার্য হয়ে পড়ে। কিন্তু সীমানা চিহ্নিতকরণ বিষয়টি ছিল অত্যন্ত জটিল। মুসলিম লীগ ও কংগ্রেসের প্রতিনিধি বর্গ সীমানা নির্ধারণে ষষ্ঠ সম্প্রদায়ের স্বার্থকে প্রাধান্য দেবেন, এটাই স্বাভাবিক ছিল। এমত অবস্থায় লর্ড মাউন্টব্যাটেন উভয় দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে উভয়ের নিকট গ্রহণযোগ্য একটি নীতি প্রণয়নের সিদ্ধান্ত নেন। লর্ড মাউন্টব্যাটেন 30 জুন 1947 সালের 30 তারিখে বাংলা ও পাঞ্জাব কমিশনের সদস্যদের নাম সরকারিভাবে উনি ঘোষণা করেন। ঘোষণায় উল্লেখ করা হয় যে বাংলা কমিশন পূর্ব বাংলা ও আসামের সীমানা চিহ্নিত করবেন। 4 জুলাই ভাইসরয় বাংলা ও পাঞ্জাব কমিশনের চেয়ারম্যান হিসেবে স্যার সিরিল র্যাডক্লিফের নাম ঘোষণা করেন। স্যার র্যাডক্লিফ 8 জুলাই দিল্লি পৌঁছেন এবং উনি কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং এই ধারণা পান যে 15 আগস্ট 1947 এর মধ্যেই সীমানা চিহ্নিতকরণের কাজ শেষ করতে হবে। স্যার শ্রী র্যাডক্লিফ দিল্লিতে বসেই সীমানা চিহ্নিত করার সিদ্ধান্ত নেন। উনি ভারতবর্ষের মানচিত্র সামনে রেখে সীমানা নির্ধারণ করে দেন। বুঝতে পেরেছো তোমরা? একটা মানচিত্র সামনে রেখে উনি সীমানা নির্ধারণ করেছেন। এত বড় একটা জটিল কাজ তিনি মাত্র 7 দিনেই করে ফেলেন। এত বড় একটা সিদ্ধান্ত, এত বড় একটা সীমানা নির্ধারণ মতো জটিল কাজ, হ্যাঁ, উনি সেটা 7 দিনের মধ্যেই করে ফেলেন এবং উনি ওইটা সীমানা ভারতবর্ষের মানচিত্রের সামনে রেখেই উনি সেটা করে ফেলেন। বাংলার এই যে সীমানা কমিশনের সিদ্ধান্তে কি হলো, যখন উনি ভাগ করলেন তারপরে দেখা গেল যে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মুসলমানদের অবাক ও বিস্মিত করে। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি এলাকার মুসলমান 14 আগস্ট পাকিস্তানের পতাকা উড়িয়ে তারা আনন্দ উৎসব করে, অথচ পরবর্তীতে তারা জানতে পারে যে তারা ভারতভুক্ত হয়েছে। এবং আসলে উনি সরেজমিনে যে একটা তদন্ত করে কিন্তু সীমানা নির্ধারণের কাজটা ওনার করার কথা ছিল, কিন্তু সরেজমিনে উনি তদন্ত না করে দিল্লির উনি অফিস কক্ষে বসে মানচিত্রের উপর উনি সীমানা চিহ্নিত করায়, মানে সীমানা কোন ক্ষেত্রে দেখা গেছে যে উনি টেবিলের উপর মানচিত্র রেখে উনি সীমানা উনি চিহ্নিত করেছেন এবং সেভাবে সীমানা চিহ্নিত করা কি হলো, সীমানা চিহ্নিত করা দেখা গেল যে একটা গ্রামকে উনি দ্বিখণ্ডিত করে উনি দিয়েছেন। অর্থাৎ দ্বিখণ্ডিত করে দেখা যাচ্ছে যে কোথাও তার বাড়ির আঙ্গিনার মাঝখান দিয়ে যায়, একটা বাড়ির মাঝখান দিয়ে একটা দেখা গেছে যে মানে এমন ভাবে ভাগ হয়েছে যে দেখা গেছে যে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কারোর ঘরের দরজা পড়েছে পাকিস্তানে, তো জানালা পড়েছে ভারতে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে সীমানা কমিশন যে সীমানা কমিশনের যেভাবে সীমানাটা করেছেন তা আসলেই সঠিক ছিল না। এভাবে গঠিত সীমানা কমিশনের রিপোর্ট পেশ হলে ভারত সরকার নিশ্চিত হন যে ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং শেষ পর্যন্ত 1947 সালের 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারতের জন্মের মধ্য দিয়ে 3 জুন পরিকল্পনার সফল পরিসমাপ্তি ঘটে, সফল পরিণতি ঘটে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখো অনেকগুলো টপিকস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং এই টপিকসগুলো কিন্তু সবগুলো আমাদের খ বিভাগের আসে। মন্ত্রী মাউন্টব্যাটেন পরিকল্পনার বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের গ বিভাগেও চলে আসে। আমি কিন্তু
তোমাদের ক্লাসেও বলেছি যে যে কোনো টপিকস তোমরা একটু বড় করে একটু পড়বে, বড় আকারে পড়বে। বড়টা পড়লে তোমরা ছোট লিখতে পারবে, কিন্তু ছোট করে পড়লে কিন্তু তোমরা বড় আকারে লিখতে পারবে না। তো আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি, মাউন্ট পেশন পরিকল্পনা, মন্ত্রী পেশন পরিকল্পনা 1946, কিপস 1942 সালের কিপস মিশন, তিনটি ইঞ্জিন পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ এবং সীমানা কমিশন। আর তোমরা সবসময় এই খাতায় লিখে তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।